প্রসাদ জাল নিয়ে এগিয়ে হেঁটে যাচ্ছিল আর বড় একটা ঝুড়ি মাথায় করে নিয়ে সারদা তার পিছু পিছু যাচ্ছিল। একটা বিশাল বড় লেকের কাছে গিয়ে তারা পৌঁছয় আর তীরেই দাঁড়ানো একটা নৌকার উপরে প্রসাদ চেপে যায়। সারদা, আমি মধ্যেখানে গিয়ে মাছ ধরছি, তুমি এখানেই দাঁড়াও। আচ্ছা বেশ, আমি এখানেই দাঁড়িয়ে আছি, তুমি সাবধানে যেও। একথা বলার পরে প্রসাদ নিজের জাল নিয়ে নৌকোতে করে পুকুরের ঠিক মধ্যেখানে গিয়ে পৌঁছে যায়। ঠিক সেই সময় একটা কুমির যে পুকুরের মধ্যেই থাকতো ঝাঁপ দিয়ে নৌকোর মধ্যে ঢুকে যায়। দূর থেকে দাঁড়িয়ে সারদা ভাবে হয়তো কোনো একটা বিশাল বড় মাছ। মনে হয় আজ আমার স্বামীর ভাগ্যটা খুব ভালো যে উনি নৌকো নিয়ে পুকুরে গেলেন, নিজে নিজেই একটা বড় মাছ ঝাঁপ দিয়ে ভেতরে চেপে গেল। একথা ভেবে ভেবে সারদা এখানে আনন্দিত হচ্ছিল আর ওদিকে প্রসাদ বিশাল বড় কুমিরকে দেখে যেন ভয়ে আঁতকে ওঠে। প্রসাদকে দেখে এবার কুমিরটি নিজের বড় করে মুখ হাঁ করে। প্রসাদ ভয়ের চোটে পুকুরের মধ্যে ঝাঁপ দিয়ে দেয়। সারদা দূর থেকে কিছুই বুঝে উঠতে পারছিল না, সে শুধু দেখছিল আর ভাবছিল, সে কি, এত বড় মাছ এসে নৌকোতে পড়ল, তাহলে উনি পুকুরে কেন ঝাঁপ দিলেন? তাহলে কি জালটা কোথাও আটকে গেছে? সে প্রসাদকে দেখে কথা মনে মনে ভাবছিল। ঠিক সেই সময়ে কুমিরটিও পুকুরের জলে ঝাঁপ দেয়। প্রসাদ তাড়াতাড়ি করে সাঁতার কেটে পুকুরের পাড়ে আসার চেষ্টা করতে লাগে। যখন সে তাড়াতাড়ি করে সাঁতার কাটার চেষ্টা করছিল, কুমিরটিও তাড়াতাড়ি করে তাকে ধাওয়া করছিল যাতে সে তাকে ধরে খেতে পারে। ওদিকে অফিসে সিকিউরিটি গার্ডের পোস্টে কর্মরত রমেশের জন্য তার স্ত্রী অনামিকা লাঞ্চ বক্স নিয়ে যায়। আজকে আসতে দেরি হলো অনামিকা? যেহেতু তরি তরকারি আনতে বাইরে গেছিলাম তাই দেরি হয়ে গেল, তবে এখন তো লাঞ্চেরই সময়। এমনিতে প্রত্যেকদিন তুমি 12টায় চলে আসো, আজকে আধা ঘন্টা লেট হলো বলে জিজ্ঞাসা করলাম। ঘরে মাত্র 4টে লোক আর 4 জনের জন্য আলাদা আলাদা রান্না। মা বাবার জন্য মাছ, বাচ্চাদের জন্য তরি তরকারি, তোমার জন্য ভাজা আর ডাল, আর আমার জন্য টমেটো চাটনি। তাহলে দেরি হবে না তো আর কি হবে, তুমিই বলো। ঠিক আছে, এবার তুমি বাড়ি যাও। তারপর অনামিকা সেখান থেকে বাড়ির দিকে রওনা দেয়। ওদিকে প্রসাদ যতক্ষণে পুকুর পাড়ে এসে পৌঁছয় ততক্ষণে কুমিরটি এসে প্রসাদের পাটা কামড়ে ধরে। তা দেখে সারদা খুব ভয় পেয়ে যায়, ঘাবড়ে যায়। সে বুঝে উঠতে পারে না তার এখন কি করা উচিত। ওদিকে কুমিরটি প্রসাদের পাটি ধরে জোরে জোরে টানতে লাগে। প্রসাদ সেই ব্যথা সহ্য করতে পারে না। সারদা, তাড়াতাড়ি করে একটা পাথর এনে কুমিরটির ওপরে ছুঁড়ে মারো। আচ্ছা ঠিক আছে। একথা বলে সারদা চারিদিকে দেখতে লাগে। সারদা তাড়াতাড়ি করে ছুটে গিয়ে একটা পাথর তুলে আনে আর সে কুমিরের ওপরে ছুঁড়ে মারে। তবে গিয়ে কুমিরটি প্রসাদের পা ছেড়ে আবার পুকুরের ভেতরে চলে যায়। কুমিরের কামড়ানোর ফলে প্রসাদের খুব আঘাত লাগে, তার পা থেকে ভীষণ রক্ত বয়ে যায়। তাড়াতাড়ি করে ফোন করে সারদা রমেশকে সব কথা জানায়। আধা ঘন্টা পরে প্রসাদ হাসপাতালের বিছানায় শুয়ে, তার গোটা পাটা ব্যান্ডেজ দিয়ে বাঁধা। তা দেখে সারদা, রমেশ, অনামিকা ভীষণ চিন্তিত হয়ে পড়ে। ততক্ষণে ডাক্তারবাবু এসে পড়েন। যেহেতু কুমিরের দাঁত খুব ভেতরে গেছিল, তাই ওষুধও একটু ধীরে ধীরে কাজ করবে। ততদিন খুব ভালো করে আরাম করতে হবে। হাঁটা চলার জন্য একটা লাঠির সাহায্য নেওয়া যেতে পারে। এভাবে বলার পরে তিনজনেই ডাক্তারবাবুকে ধন্যবাদ জানিয়ে প্রসাদকে সঙ্গে করে নিয়ে বাড়ি ফিরে যায়। এভাবে 1 সপ্তাহ কেটে যায়। সিকিউরিটি গার্ডের পদে কর্মরত রমেশ একদিন অফিস যাবে বলে যখন তৈরি হচ্ছিল, ঠিক সেই সময় শাশুড়ি সারদা আর বৌমা তার সামনে এসে হাজির হয়। তাদের দেখে, তোমরা শাশুড়ি বৌমা কেন এসছো সে কথা আমি খুব ভালো করে বুঝতে পারছি। যতই তোমরা বলো, আমি কিন্তু মানব না। আমি ওই মাছ ধরতে কখনোই যাব না। তুই যদি কথা বলিস তাহলে কি করে হয় বলতো? আজ পর্যন্ত কখনো তোর কাজে আসিনি, কিন্তু আজ যখন এসেছি তো আমাদের পরিস্থিতিটাও বোঝ। হ্যাঁ গো, একবার তুমিও ভেবে দেখো, বারবার কেনই বা মা বাবা তোমাকে মাছ ধরার জন্য পুকুরে যাওয়ার কথা বলছে। হ্যাঁ হ্যাঁ, সে কথা ভাববো, কিন্তু এখন গিয়ে আগে তুমি লাঞ্চ বক্সটা নিয়ে এসো তো। যতক্ষণ না পরিষ্কার করে বলবে আমি লাঞ্চ বক্স আনবো না। অনামিকা যখন জেদ করতে লাগে তা দেখে রমেশ ভীষণ রেগে যায়। অনামিকা, তুমি চাইছো নাকি যে আমি কষে তোমাকে একটা চড় লাগাই? মারার থাকলে মারো না, কিন্তু মাছ ধরতে তোমাকে যেতেই হবে। অনামিকা যখন এভাবে বলছিল, ঠিক সেই সময় লাঠির সাহায্যে হাঁটতে হাঁটতে প্রসাদ সেখানে এসে পড়ে। সারদা, অনামিকা, তোমরা গিয়ে নিজেদের কাজ করো আর ছেলেকে বিরক্ত করো না।
তাকে নিজের পছন্দের কাজ করতে দাও। তোমরা যাও দেখি। এভাবে প্রসাদের অনুরোধ করাতে সারদা আর অনামিকা কোনো উত্তর না দিয়ে চুপচাপ সেখান থেকে চলে যায়। বাবা রমেশ, তুমি বেশি ভেবো না, যাও নিজের কাজে যাও। এরকম কথা বলে প্রসাদ সেখান থেকে চলে যায়। অনামিকা রান্নাঘরে গিয়ে লাঞ্চ বক্স প্যাক করতে লাগে। সারদা আর প্রসাদ গিয়ে সোফাতে বসে। রমেশ ততক্ষণে রেডি হয়ে হলে চলে আসে। রমেশকে তৈরি দেখে অনামিকা লাঞ্চ বক্স নিয়ে সেখানে আসে। বাবা, মা, আমি ডিউটি যাচ্ছি। ঠিক আছে বাবা, সাবধানে রাস্তায় যেও। সাবধানে যাও। অনামিকা, বাচ্চারা স্কুল থেকে ফেললে টিউশনে পাঠিয়ে দিও। তারা যতই কাঁদুক না কেন, টিউশন তাদেরকে নিশ্চয়ই পাঠিও। আচ্ছা বেশ। এ কথা বলে রমেশ সেখান থেকে চলে যায়। সারদা, ঘরের দলিলটা নিয়ে এসো তো। এখন দলিল নিয়ে তুমি কি করবে? একে মর্গেজে রেখে সুদর্শনকে টাকা দিতে হবে। মাছের অকশনের জন্য আমরা তার কাছে ধার নিয়েছিলাম। মনে হচ্ছে আরো কিছুদিন মাছ ধরতে পারবো না। অন্য কাউকে বাড়িটা দিলে তখন আর টাকা পাওয়া যাবে না। ধার মেটাবার জন্য আপনি বাড়িটাকে মর্গেজে রাখবেন? কি কথা বলছেন বাবা? হ্যাঁ মা, ছেলে তো ধার মেটাবার কথাই বলছে না। মনে হয় সে ভুলে গেছে যে আমরা মাছের পুকুর নেওয়ার জন্য ধারে টাকা নিয়েছিলাম। ছেলে ভুলে গেলে ভুলে যেতে পারে, কিন্তু আমি আর বৌমা ভুলিনি। ধার মেটাবার জন্য আমরা মাছ ধরে বিক্রি করব। হ্যাঁ বাবা, আপনি একদম নিশ্চিন্ত থাকুন। না বৌমা, পুকুরে কুমির আছে। সে যদি ধরে ফেলে তাহলে খুব সাংঘাতিক। চিন্তা করবেন না বাবা, আমি আর মা খুব সাবধানে মাছ ধরব। একথা বলে সারদা আর অনামিকা তখন থেকে মাছ ধরতে লাগে। তারপর একদিন ভূপতি নামের একটি লোক তাদের কাছে আসে। বলুন বাবু, আমরা কি করতে পারি? প্রত্যেক দিনই প্রায় 5-6 কেজি আমার মাছ লাগবে, তোমরা দিতে পারবে? যেই না সে বলে প্রত্যেকদিন 5-6 কেজি মাছ লাগবে, তা শুনে শাশুড়ি বৌমা খুব খুশি হয়। দিতে পারবো বাবু। শুধু মাছ ধরে আমাদেরকে দিয়ে দিও। যেই মাছটা এনে দিয়ে দেবে, সঙ্গে সঙ্গে আমিও তোমাদের টাকা দিয়ে দেবো। আপনি গাড়িতে গিয়ে বসুন বাবু, এক্ষুনি মাছ ধরে আপনাকে এনে দিচ্ছি। ভূপতি গিয়ে গাড়ির মধ্যে চেপে বসে আর পুকুরের চারিপাশে দেখতে লাগে। ততক্ষণে শাশুড়ি বৌমা 5-6 কেজি মাছ ধরে তাকে এনে দেয়। ভূপতি সঙ্গে সঙ্গে হাতে টাকা দিয়ে দেয়। তারা সেই টাকা নিয়ে আনন্দে নিজেদের বাড়ি ফিরে যায়। তারা আনন্দে বাড়ি ফিরে প্রসাদকে টাকা দেখায়। প্রসাদ ভীষণ খুশি হয়। সারদা, এই টাকা কোথায় পেলে? একজন বড় বাবু গাড়ি নিয়ে পুকুর পাড়ে আমাদের কাছে এসেছিলেন। বললেন প্রত্যেকদিন 5-6 কেজি মাছ দিলে তিনি টাকা দেবেন। উনি দিয়েছেন। এরকম রোজ হলে তাহলে তো ভালোই হয়। একথা ভেবে সারদা, প্রসাদ, অনামিকা তিনজনেই ভীষণ আনন্দিত হয়। এভাবেই দিন কাটছিল। তারপর একদিন ভূপতি গাড়ি নিয়ে পুকুর পাড়ে যায়। সারদা পুকুর থেকে মাছ ধরে আর সেই মাছগুলোকে অনামিকা ভূপতির গাড়িতে নিয়ে গিয়ে রেখে দেয়। ভূপতি টাকা দিয়ে সেখান থেকে চলে যায়। সেই দরুন দুটি মাছ গাড়ি থেকে নিচে পড়ে গেছিল। তারা আনন্দ সহকারে তাদেরকে তুলে নেয়। আজকে তো মাছের ঝোল খেতেই হবে, একথা বলে শাশুড়ি বৌমা সেই মাছগুলোকে নিয়ে বাড়িতে আসে। অনামিকা মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে কাটতে যায়। কাটতে গিয়ে দেখে মাছের পেট থেকে টাকা বেরোচ্ছে। অনামিকা অবাক হয়ে অন্য মাছটাকে কাটতে যায়। সেই মাছটার থেকে আবার সোনা বেরোতে লাগে। তা দেখে শাশুড়ি বৌমা দুজনেই অবাক হয়ে যায়। মাছের পেটের ভেতরে সোনা বা টাকা এলো কি করে? এসব দেখে তারা মনে মনে ভাবে নিশ্চয়ই এর পেছনে কোনো কারণ আছে। একথা ভেবে তারা সোজা পুলিশ স্টেশনে যায়। তারপর গিয়ে পুলিশকে সব কথা খুলে বলে। তাদের এই কথা শুনে ইন্সপেক্টর বাবুও খুব অবাক হয়। তোমরা এ কথা বলো না যে তোমরা আমার সাথে দেখা করেছো। নিজেদের কাজ করতে থাকবে। এই কথা পুলিশ অফিসারে বলে। তারপর একদিন যেন সে কিছু জানেই না, ঘুরতে ফিরতে সে পুকুর পাড়ে গিয়ে পৌঁছয়। দেখে ভূপতি ভীষণ ভয় পেয়ে যায়। ইন্সপেক্টর বাবু সেটা লক্ষ্য করেন। তারপর শাশুড়ি বৌমার কাছে সে যায় জিজ্ঞাসাবাদ করার জন্য। স্যার, আমাদেরকে এ নিয়ে জিজ্ঞাসা করলে অনেক দেরি হবে। ওই বাবু, উনি মাছের ব্যবসা করেন। আমরা ওনার গাড়িতেই মাছগুলো রাখবো। আপনি ওনাকে গিয়ে জিজ্ঞাসা করুন না। এভাবে বলাতে ইন্সপেক্টর বাবু ভূপতির কাছে যায়। নমস্কার, আপনার মাছের ব্যবসা? হ্যাঁ, আপনি কি দেখতে চান? সে খুব উৎসাহের সাথে দরজাটা খোলে। ইন্সপেক্টর বাবু একটা মাছ দেখতে পায়। সারদাদি, এই মাছটাকে কাটুন তো। এভাবে বলাতে সারদা একটা মাছ কাটে। যেই না সে মাছ কাটে, মাছের পেটের থেকে টাকা বেরোতে লাগে। সঙ্গে সঙ্গে আরেকটা মাছ নিয়ে ইন্সপেক্টর বাবু অনামিকাকে সেটা কাটতে বলে।
অনামিকা সেই মাছটাকে কাটতে যায়, গিয়ে দেখে তার পেটের থেকে সোনা বেরুচ্ছে। এসব দেখে ভূপতি সেখান থেকে পালাবার চেষ্টা করতে লাগে। সঙ্গে সঙ্গে ইন্সপেক্টর বাবু তাকে ধরে নিয়ে সোজা জেলে নিয়ে যায়। ততক্ষণে ভূপতির পকেট থেকে দুটো মাছ আরও বাইরে বেরিয়ে আসে। মাছের মাধ্যমে সে স্মাগলিং করছিল। এই ব্যাপারটা শাশুড়ি বৌমা ধরে ফেলে। তার জন্য ইন্সপেক্টর বাবু তাদেরকে ধন্যবাদ জানায়। সেখান থেকে যাওয়ার পরে শাশুড়ি বৌমা দুটি মাছ পেয়েছিল, সেগুলোকে তারা কেটে একটার থেকে টাকা আর একটার থেকে অনেক সোনা পায়। এতদিন ধরে তারা অতি কষ্টে একটা ছোট্ট ঘরে জীবন কাটাচ্ছিল, কিন্তু এবার তারা নতুন ঘরে সবাই একসাথে মিলেমিশে আনন্দে জীবন কাটাতে লাগে। তখন প্রায় বিকেল 5টা বাজে। রাস্তার ফুটপাতে অনেক গরিব লোক বাচ্চা একটা লাইন করে দাঁড়িয়ে খুব গন্ডগোল করছিল। সেই তরুণ এসআই অরবিন্দ এবং কনস্টেবল কৃষ্ণা রাস্তা দিয়ে যাচ্ছিল। ফুটপাতে এত বড় লম্বা লাইন দেখে এসআই অরবিন্দ নিজের বাইক সেখানেই থামায় এবং ব্যাপারটা দেখতে লাগে। কৃষ্ণা, এখানে লাইন কেন? কেউ এখানে কিছু দান পুণ্যও করছে না, আর দেখেও মনে হচ্ছে না যে এখানে কোনো রকমের এসব কিছু হবে। তবে এত বড় লাইন কেন? স্যার, এখানে খুবই দয়ালু প্রকৃতির বৌমা অনামিকা ফুচকা বিক্রি করে। যার যত খেতে ইচ্ছে হয় সে তাকে পেট পুরে খাওয়ায়, আর পরিবর্তে তারা যা দেয় সেটা রেখে নেয়। তাই এখানে সকলে লাইন লাগিয়ে তার অপেক্ষায় আছে। আজকের যুগেও এত ভালো মনের মানুষ হয় নাকি? খুব ভালো কথা কৃষ্ণা, তাহলে তো আমাদেরকেও একবার খেয়ে দেখতে হয়। কি বলো কৃষ্ণা? ঠিক বলেছেন স্যার। একথা বলে এসআই অরবিন্দ এবং কনস্টেবল কৃষ্ণা নিজের বাইকটিকে রাস্তার পাশে দাঁড় করিয়ে দয়ালু অনামিকার অপেক্ষা করতে লাগে। কিছুক্ষণ পরে গরিব বৌমা অনামিকা নিজের ফুচকার ঠেলা ধাক্কা মারতে মারতে সেখানে এসে পৌঁছয়। সকলেই অনামিকাকে দেখে খুব খুশি হয়ে নমস্কার করে। সকলকে নমস্কার। আপনারা ভালো আছেন তো? তবে ক্ষমা চাইছি, এখানে আসতে আসতে আমার একটু দেরি হয়ে গেল। এ কি কথা বলছো? নিজে এত দয়ালু হয়ে আমাদের কাছে ক্ষমা চাইছো? এরকমটা বলো না মা। হ্যাঁ ম্যাডাম, আপনি তো মহান, এত বড় মনের মানুষ। আমাদের মতন গরিবদের উপরে তুমি দয়া করছো, এটাই অনেক। আচ্ছা বেশ, 10 মিনিট অপেক্ষা করো, আমি সবাইকে ফুচকার সাথে সাথে গরম গরম কাটলেটও দেব। তার কথা শুনে সবাই খুব আনন্দিত হয়ে ওঠে। অনামিকা ফুচকার সঙ্গে সঙ্গে গরম গরম কাটলেটের প্রিপারেশন করতে লাগে। ওদিকে বাড়িতে শাশুড়ি মা শারদা একটা বেল্ট নিয়ে নিজের ঘরের মধ্যেই নিজেকে মারতে লাগে, আর বিছানায় বসে বসে স্বামী প্রসাদ সব কিছু সিনেমার মতন দেখে যাচ্ছিল। এসব দেখে শারদা ভীষণ বিরক্ত হয়ে ওঠে। সে নিজের বেল্টটা ঘুরিয়ে প্রসাদকেও এক বেল্ট লাগিয়ে দেয়। তাতে প্রসাদ ভীষণভাবে রেগে যায়, আর রেগে মেগে সে বলে, এই শারদা, নিজের পাগলামির জন্য তুমি নিজেকে মারছো। আমি তো পাগল নই, আমাকে কেন মারছো তুমি? বৌমার কাছে গিয়ে যা বলছি সেটা বলে এসো। আমি জিজ্ঞাসা করবো না। বৌমা এ সময় খুব ব্যস্ত থাকে, আমাকে দেখেও সে কথা বলবে না। তুমি আমাকে না এরকম কথা বলো না। দিনের পর দিন বৌমা ফুচকা বিক্রি করছে আর এত এত টাকা রোজগার করছে, সেটা ভালো হচ্ছে না। সে তো ভালো কথা, কিন্তু তোমার ওই খুচরো টাকা গোনার কি প্রয়োজন? তুমি আমার মনের কষ্টটা কি করে বুঝবে, আমি কি করে বোঝাবো? আমি কিছুই জানি না। বৌমা এত টাকা খরচা করে আর তার পরিবর্তে দুটো খুচরো টাকা নিয়ে আসে। আহা, তাই বুঝি? তার মানে বৌমার খুব একটা ভালো ব্যবসা হচ্ছে না, তাই সে কটা খুচরো নিয়ে বাড়ি ফিরছে। তুমি যে কি কথা বলো বাপু, আমি কিছুই বুঝি না। যখন সে বাড়ি থেকে বেরোয় তখন তো ফুচকা, লঙ্কা, ভালো ভালো কাটলেট ভরে নিয়ে যায়, আর যখন সে ফিরে আসে সব কিছু শেষ হয়ে যায়। আর যদি আমি টাকার কথা জিজ্ঞাসা করি, কয়খানা খুচরো টাকা বের করে সে হাতে দিয়ে দেয়। তাহলে কি বলতে চাইছো তুমি? ফুচকা বিক্রি করে টাকা বৌমা আমাদের থেকে লুকোচ্ছে, এরকমটা আমার অনুমান হচ্ছে। এরকমটা নাও হতে পারে শারদা। আমি জানি এটাই হচ্ছে হয়তো। আমরা একটা কাজ করতে পারি, আমরা তো বাজারের দিকে যাই, একবার আমরা যেখানে বৌমা ফুচকা বিক্রি করে সেই দিকে গিয়ে দেখব যে বৌমার ফুচকার ব্যবসাটা এখন কেমন চলছে। আচ্ছা বেশ, চলো সেটাও দেখে আসি। একথা বলে শারদা আর প্রসাদ
নিজেদের বাড়ি থেকে বেরিয়ে পড়ে। অনামিকা সেখানে লাইনে দাঁড়িয়ে থাকা সকলকে ফুচকা দিচ্ছিল আর তারা যা টাকা দিচ্ছিল সেটা রেখে নিচ্ছিল। ততক্ষণে কনস্টেবল কৃষ্ণা লাইনে না লেগে সোজা তার কাছে যেতে লাগে। তখন লাইনের লোকেরা তাকে আটকে দেয়। গন্ডগোল করবেন না, এনারা আমাদের পুলিশ অফিসার্স, আমাদের রক্ষক। এনারা নিজেদের ডিউটি করে তারপর এখানে এসেছে আমার কাছে এখানে ফুচকা খেতে। এনারা আমার ঠেলা থেকে ফুচকা খেয়ে তারপর চলে যাবেন। অনামিকার এভাবে বলাতে সকলেই শান্ত হয়ে যায়, আর কিছু বলে না। তা দেখে এসআই অরবিন্দর অনামিকার প্রতি খুব সম্মান জাগে। অনামিকা কনস্টেবল কৃষ্ণাকে ফুচকা দেয় খাওয়ার জন্য। তার কাছে টাকা নিয়ে সে ফুচকা নিয়ে এসআই অরবিন্দকে দিতে যায়। দুজনে অনামিকার কাছ থেকে ফুচকা খেয়ে তারপর আনন্দে সেখান থেকে চলে যায়। ততক্ষণে সারদা আর প্রসাদও অনামিকার ফুচকার ঠেলার কাছে পৌঁছে যায়। তাদের বসার জন্য অনামিকা স্টুল দেয়। তারা দুজনেই এসে বসে। তারপর অনামিকা আবার সবাইকে ফুচকা খাওয়াবার কাজে লেগে যায়। সারদা দেখে ফুচকা খেয়ে লোকে হাতে খুচরো টাকা দিচ্ছে, কিন্তু সারদার এই ফুচকা খেয়ে খুচরো টাকা দেওয়ার ব্যাপারটা ভালো লাগে না। যারাই সেখানে এসেছিল ফুচকা খেতে তাদেরকে সে দেখতে লাগে। তোমরা এত এত পেট ভরে ফুচকা খাচ্ছ, কাটলেট খাচ্ছ, আর পরিবর্তে খুচরো দিচ্ছ। তোমাদেরও একটু ভাবা উচিত, এরও নিজের সংসার হতে পারে, এই টাকা থেকে সে নিজের সংসার চালায়। দেখুন ঘিন্নিমা, এনার মন খুব বড়, এনারও ভালোই হবে। দেখো বৌমা, যে কোয়ালিটির খাবার খাচ্ছে আর যে টাকা এরা দিচ্ছে তাতে কোনো মেল নেই। কি করে চলে বলো তো? মা, এখন আপনি এভাবে কিছু বলবেন না। যদি কিছু বলার থাকে তাহলে বাড়িতে গিয়ে কথা হবে, আমি আপনাকে সব কথা খুলে বলবো। এভাবে বলাতে সারদা রেগে মেগে সেখান থেকে উঠে চলে যায়। তা দেখে প্রসাদ বলেন, বৌমা, তুমি তোমার শাশুড়িকে নিয়ে চিন্তা করো না, যে কাজ করছো সেটা শেষ করো, বাড়ি ফিরে কথা হবে। ঠিক আছে বাবা। একথা বলে প্রসাদ সেখান থেকে চলে যায়। অনামিকা সকলকে ফুচকা খাওয়ায় যারা যারা তার কাছে ফুচকা খেতে এসেছিল। তখন প্রায় রাত্রি 10টা বেজে গেছিল। রমেশ অফিস থেকে সোজা সেখানেই পৌঁছে যায়। অনামিকা ঠেলা ঠেলতে ঠেলতে আর রমেশ বাইক নিয়ে গল্পগুজব করতে করতে তারা বাড়ি ফিরে আসে। ঠিক সেই সময়ে সারদা হাতে বেল্ট নিয়ে বাড়ির বাইরে দাঁড়িয়েছিল। তা দেখে রমেশ আর অনামিকা ভীষণ চিন্তিত হয়ে পড়ে। মা, আমার কথাটা শুনুন। একদিন এরকমই আমি যখন ফুচকা বিক্রি করে বাড়ি ফিরছিলাম, তখন প্রায় রাত্রি 11টা বাজে। দুজন বদমাশ লোক আমার পেছনে লেগে যায়। সেই সময় সব ফুটপাতের লোকেরা আমার জন্য দাঁড়িয়ে পড়ে, তাদেরকে শিক্ষা দেয়। তবে সেই দুষ্টু লোকগুলো সেখান থেকে পালায়। হ্যাঁ সারদা, সেদিন বৌমা আমাকে ফোন করেছিল, আমরা সেখানে যাইনি। সেদিন যখন আমরা যাইনি, আজকে প্রশ্ন করার অধিকারও নেই। এভাবে বলাতে সারদা চুপ হয়ে যায়। তারপর রমেশ আর অনামিকা ঘরের ভেতরে যায়। এভাবেই দিন কাটছিল। একদিন এক খুব বড় লোক অনামিকার ঠেলার কাছে আসে। সে অনামিকার কাছে ফুচকা খায়। তারপর নিজের ব্রিফকেস খুলে সে টাকার বান্ডেল বের করে অনামিকাকে দেয়। এটা রাখো মা। আমাকে এত টাকা দেওয়ার কি প্রয়োজন? ফুচকার তো মাত্র 100 টাকাই হয়েছে, তা দিলেই হবে। টাকা আসছে তাকে তুমি না বলছো? তুমি জানো না টাকার কত মূল্য। নিজের নম্বর বলো, আমি ফোন পে করে দেবো। কোনো ব্যাপার নেই স্যার, আবার এলে আপনি দিয়ে দেবেন। একথা বলে ফোনে কথা বলতে বলতে লোকটি সেখান থেকে চলে যায়। যাবার দরুন পকেট থেকে একটা টাকার বান্ডেল গাড়ির কাছে পড়ে গেছে, সে ব্যাপারটা সে লক্ষ্য করে না। সেদিন যখন অনামিকা বাড়ি ফিরে যাচ্ছিল, ঠিক সেই সময় টাকার বান্ডেলটা সে কুড়িয়ে পায়। বান্ডেলটা তুলে সে দেখে বুঝতে পারে যে সব নকল টাকা। প্রত্যেকটা টাকার ওপরে একটাই নম্বর লেখা আছে। তা দেখে অনামিকা সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন করে। সঙ্গে সঙ্গে এসআই অরবিন্দ সেখানে পৌঁছে যায়। অনামিকা পুরো ব্যাপারটা খুলে বলে। তখন এসআই অরবিন্দ তাকে একটা ছবি দেখায়। হ্যাঁ স্যার, এই লোকটাই। মানে যে ইনফরমেশনটা পেয়েছিলাম সেটা সঠিক। ম্যাডাম, তাকে কোন দিকে যেতে দেখেছিলেন আপনি? দেখেছিলাম তো, উনি ফোনে কথা বলতে বলতে এই দিকে গেছেন। এভাবে বলাতে এসআই অরবিন্দ এবং কনস্টেবল কৃষ্ণা সেই দিকেই যায়। সেখানে তারা একটা পুরনো বাংলো দেখতে পায়, যেখানে একজন বয়স্ক লোক আর তার সাথে আরেকজন ছিল। সেখানে তারা দুজনে বসে জালি টাকা গুনছিল। এসআই অরবিন্দ এবং কনস্টেবল কৃষ্ণা তাদেরকে হাতে নাতে ধরে নেয়। তারপর হাতকড়ি পরিয়ে তাদেরকে সেখান থেকে নিয়ে যায়। ঠিক পরের দিন বিকেলে এসআই অরবিন্দ এবং কনস্টেবল কৃষ্ণা হাতে টাকার ব্যাগ নিয়ে অনামিকার জন্য দাঁড়িয়ে অপেক্ষা করছিল।
ঠিক সেই সময় অনামিকা ফুচকার থালা নিয়ে সেখানে এসে হাজির হয়। তুমি চোরকে ধরার জন্য আমাদেরকে সাহায্য করেছো, সরকার তোমাকে পুরস্কার দিয়েছেন, এটা রাখো। তার কথা শুনে অনামিকা ভীষণ আনন্দিত হয় আর সেই টাকা রেখে নেয়। আমি কি জানতে পারি এই টাকা নিয়ে তুমি কি করবে? নিশ্চয়ই স্যার, দেখুন এদিকে, এই গরিব মানুষেরা যা পায় তাই খায়, যেখানে পারে সেখানে শোয়। ঠান্ডা, গ্রীষ্ম, বর্ষাতে কতই না কষ্ট এদের, তাই এনাদের থাকার জন্য আমি একটা আশ্রম বানিয়ে দিতে চাই। একথা শুনে সেখানে উপস্থিত সকলেই হাততালি দিতে লাগে। তারপর পরিকল্পনা অনুযায়ী একটি জায়গা কিনে সেখানে সে একটা আশ্রম বানায়। গরিব মানুষেরা সেখানে থাকতে লাগে। বৌমার এই দয়ালু স্বভাব দেখে সকলেই খুব খুশি হয়। সেদিন থেকে সারদা ফুচকার ব্যবসা থেকে কত টাকা আসছে সেসব প্রশ্ন করা বন্ধ করে দেয়। বৌমার সাথে সে আনন্দে জীবন কাটায় এবং তার সাথে সে আশ্রমেরও দেখাশোনা করতে শুরু করে। আজ এই পর্যন্ত। নতুন গল্প নিয়ে আমরা খুব তাড়াতাড়ি হাজির হব। ততক্ষণের জন্য নমস্কার।